হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে নিউ ইয়র্ক সিটি মেয়রের নির্বাচন 50% ভোটারের সমর্থনে ব্যাপক ব্যবধানে কমুকে পেছনে ফেলে এগিয়ে মামদানি, ফক্সের জরিপ। এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। সাবেক কংগ্রেসম্যান জর্জ স্যান্টোসের কারামুক্তি, 7 বছরের কারাদণ্ড আকস্মিকভাবে মওকুফ করে দিয়েছেন ট্রাম্প। বিভিন্ন স্টেটে ওবামা কেয়ারের কর্মসূচিতে দাম বাড়ছে ঔষধের দাম। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। নতুন বাংলাদেশের সূচনা, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি জামাত সহ 25 দলের স্বাক্ষর, অংশ নেয়নি এনসিপি ও 4 বাম দল। জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এবং রাষ্ট্র নির্বাচনে আবারও ছাত্র শিবিরের ভূমিধস বিজয়। এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন ডক্টর ইকবাল চৌধুরী, প্রফেসর অফ মেডিসিন, ইয়েল ইউনিভার্সিটি। উনি আজকে আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের সাথে যুক্ত হবেন যেমন নাসির আলী খান পল, করিম চৌধুরী আমাদের সাথে যুক্ত হবেন, গিয়াস আহমেদ এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজবুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন ডক্টর করিম চৌধুরী, প্রফেসর করিম চৌধুরী, আপনাকে অনেক শুভেচ্ছা। প্রফেসর গোলাম রব্বানী আপনাকে, প্রফেসর ইকবাল চৌধুরী আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন সময় দেওয়ার জন্য আমাদেরকে এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অভিনন্দন। যাই শুরু করি আজকে দিনের আপডেট শুরু করছেন নাজবুল হাসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার, অক্টোবর মাসের 17 তারিখ। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে জানিয়েছেন যে প্রেসিডেন্ট পুতিনের সাথে তার টেলিফোনে কথা হয়েছে এবং তিনি আগামী 2 সপ্তাহ, হয়তো বা 2 সপ্তাহের মধ্যে, নির্দিষ্ট কোনো তারিখ জানাননি, হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সাথে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনা তিনি চেষ্টা করবেন সেই সাক্ষাতে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ভূমিকা গ্রহণ করতে। তিনি আবারও এই কথা বলেছেন। তবে তিনি তার সাথে দেখা হয়েছে আজকে হোয়াইট হাউসে জেলেনস্কির, ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে হুমকির সাথে কথা বলেছিলেন যে যুদ্ধ বন্ধ না করলে তিনি ইউক্রেনকে টম হক মিসাইল দিয়ে সাহায্য করবেন, এতে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট পুতিন, রাশিয়ার, এবং তিনি ক্ষোভের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইউক্রেনকে টম হক মিসাইল দিয়ে সাহায্য করে তার পরিণতি হবে ভয়াবহ। এরপরেই পরিস্থিতি কিছুটা পাল্টে যায় এবং প্রেসিডেন্ট ট্রাম্পও তার অবস্থানের কিছুটা পরিবর্তন করেন। তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে আলাপ আলোচনার সময় কখনো উল্লেখ করেননি কিংবা তাকে প্রতিশ্রুতিও দেননি যে ইউক্রেনকে টম হক মিসাইল দেওয়া হবে। তবে ধারণা করা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের সাথে হাঙ্গেরিতে যে সাক্ষাতের বিষয়টি নির্ধারণ করেছেন তার আগে তিনি এই ধরনের বিষয়ে আর মন্তব্য করতে চাচ্ছেন না। তিনি এখনো আশাবাদী যে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে তিনি বোঝাতে সক্ষম হবেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা রাশিয়ার জন্য ফলদায়ক এবং এই বিষয়ে তিনি মোটামুটি স্থির সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সাথে সাক্ষাৎ করবেন। তবে তারিখটি এখনো নির্ধারিত হয়নি এবং তবে স্থান নির্ধারিত হয়েছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। আরেকটি, এর আগে আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে মাস কয়েক আগে প্রেসিডেন্ট ট্রাম্প আরেকবার দেখা করেছিলেন প্রেসিডেন্ট পুতিনের সাথে এবং সেখানে দুইজনের মধ্যে কুশল বিনিময়ের পর, শুভেচ্ছা বিনিময়ের পর অনেক বেশ ইতিবাচক আলাপ আলোচনা হয়েছিল। কিন্তু তারপরেই সব ইউক্রেনের সাথে যুদ্ধের বন্ধ করার ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনের ভূমিকাটি প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক ব্যাপকভাবে সমালোচিত হয় এবং তার পরিপ্রেক্ষিতে অবশ্য থমথমে অবস্থা কিছুদিন বিরাজ করে। ইউক্রেনে ভয়াবহ আক্রমণ পরিচালনা করে রাশিয়া এবং জেলেনস্কিও ইউরোপের সাহায্য প্রার্থনা করেন। ইউরোপের রাষ্ট্রপ্রধানরা প্রেসিডেন্ট ট্রাম্পকে উপর চাপ প্রয়োগ করতে থাকেন যে তিনি যেন প্রেসিডেন্ট পুতিনকে কোনো না কোনো ভাবে রাজি করাতে সক্ষম হবে ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার জন্য। তবে প্রেসিডেন্ট ট্রাম্প হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে সফল হওয়ার পরই তিনি এই পুনরায় ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছেন। ভেনেজুয়েলাতে যাতে যুক্তরাষ্ট্র অঘোষিত কোনো যুদ্ধ
শুরু করতে না পারে, সেই জন্য ডেমোক্রেট এবং রিপাবলিকান সিনেটরদের কয়েকজন কংগ্রেসে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে ক্ষমতাটি রয়েছে, ওয়ার পাওয়ার অ্যাক্ট রেজুলেশন যেটি রয়েছে, ওয়ার পাওয়ার, সেখানে কিছু পরিবর্তন আনতে চান। এবং তারা বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের এবং সাম্প্রতিক কর্মকাণ্ডে মনে হচ্ছে ট্রাম্প প্রশাসনের যে যুক্তরাষ্ট্র কোনো না কোনো ভাবে ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে চান। এবং এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ভূমিকা সাম্প্রতিককালে, তাতে এই কয়েকজন সিনেটরের মনে হয়েছে যে যুক্তরাষ্ট্র যে কোনো সময় পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভেনেজুয়েলার সাথে। সেই জন্য তারা প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনায় যে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট, যেটি প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণা করতে পারেন, তবে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিয়ে। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনো যুদ্ধ কোনো দেশের বিরুদ্ধে ঘোষণা করতে পারেন না। কিন্তু তার পরিপ্রেক্ষিত সেই সিনেটররা, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সিনেটরদের কয়েকজন মিলে এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং যারা এই পদক্ষেপটি গ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছে রয়েছে সিনেটর টিম কেইন, ভার্জিনিয়া থেকে নির্বাচিত, যিনি একসময় আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টিম কেইন হিলারি ক্লিন্টনের সাথে, খুব সম্ভবত, যদি আমি মনে করতে পারি। এরপরে তিনি রয়েছেন যে আরেকজন সিনেটর, সিনেটর র্যান্ড পল, কেনটাকি থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় সিনেটর, এবং যিনি সিনেট ফরেন রিলেশনস কমিটির একজন সদস্য। এরপরে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যাকে সিনেটের সবচেয়ে বেশি শত্রু ভাবাপন্ন মনে করেন, সেই অ্যাডাম শিফ, ডেমোক্রেটিক পার্টি থেকে, ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক সিনেটর, ডেমোক্রেটিক পার্টিতে নির্বাচিত সিনেটর। তারা হচ্ছেন এই এই প্রস্তাবের কো স্পন্সর। এবং এই পরিপ্রেক্ষিতে অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প গত বুধবার এই ভেনেজুয়েলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানিয়েছিলেন যে তিনি সিআইএ, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স অথরিটি যারা আছে, সিআইএ কে দায়িত্ব প্রদান করেছেন, সিআইএ কে ক্ষমতা প্রদান করেছেন যে ভেনেজুয়েলার অভ্যন্তরে গিয়ে সেই ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে অপারেশন অর্থাৎ কার্যক্রম শুরু করতে, ভেনেজুয়েলার অভ্যন্তরে গিয়ে। এবং তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো ল্যান্ড অপারেশন অর্থাৎ মাঠে যুদ্ধ করার ব্যাপারে বেশি আগ্রহী। অর্থাৎ সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, নৌবাহিনীর অবস্থান ভেনেজুয়েলার উপকূলে প্রয়োজন হবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের সেই ল্যান্ড অপারেশনে আগ্রহটা বেশি, তা সত্ত্বেও প্রাথমিকভাবে তিনি সিআইএ কে অনুমতি দিয়েছেন ভেনেজুয়েলার অভ্যন্তরেই তাদের কার্যক্রম পরিচালনা করতে। এই বিষয়টাই গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন যে সিনেটর যারা এই প্রস্তাবটি উত্থাপন করেছেন যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সরাসরি অনুমতি ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে যেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কোনো প্রকার যুদ্ধে জড়িয়ে না ফেলেন। তবে এই বিষয়টি এখনো এবং তারা বলেছেন যে যুক্তরাষ্ট্রের সংবিধান বলে যে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কংগ্রেসের কাছে আসে ব্যাখ্যা দিতে হবে কেন যুক্তরাষ্ট্রকে আরেকটি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হচ্ছে। এই মন্তব্যটি করেছেন সিনেটর পল, এবং তিনি একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন যে তিনি চান যে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেস এসে যদি যুদ্ধ ঘোষণাই করতে হয় ভেনেজুয়েলার বিরুদ্ধে, তিনি তার পরিস্থিতি ব্যাখ্যা করেন কংগ্রেসের মাধ্যমে। তারপরে কংগ্রেস যদি অনুমোদন দেয় তাহলে তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন। সিনেটর র্যান্ড পলের দাবি এবং অন্যান্য সিনেটর যারা এই আবেদনটি করেছেন তাদের দাবি হচ্ছে যে কোনো প্রকার যুক্তরাষ্ট্রের জনগণকে কোনো প্রকার ধারণা না দিয়ে, কংগ্রেসকে কোনোভাবে অবহিত না করে, কংগ্রেসের কোনো অনুমতি না নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন যেন ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ জড়িয়ে না পড়েন। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে একটু আগে, তাহলে আপনাদের অবশ্যই জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আজকে জানিয়েছেন যে তিনি নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সাবেক কংগ্রেস সদস্য যিনি জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে 7 বছরের জেল খাটছেন। তার কয়েক মাস জেল তিনি খেটেছেন ইতিমধ্যেই, এবং তিনি নিউ জার্সির একটি ফেডারেল কারাগারে এখন জেলে আটক আছেন। তাকে মুক্তিদানের নির্দেশ দিয়েছেন। এবং এই তার জর্জ সান্টোসকে মুক্তিদানের বিষয়ে উল্লেখ করতে গিয়ে প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে যুক্তরাষ্ট্রে তার মতো, জর্জ সান্টোসের মতো আরো অনেক ব্যক্তি রয়েছেন যারা বিভিন্নভাবে অপরাধী। তবে জর্জ সান্টোসের যে অপরাধ তার চাইতে অনেক বেশি অপরাধী হয়েও অনেকে তার চাইতে কম মেয়াদের সাজা পেয়েছেন। এই বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সেই জন্যই তিনি জর্জ সান্টোসকে ক্ষমা করে নতুন জীবন শুরু করার
জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন জর্জ সান্টোসকে তিনি সেজন্যই ক্ষমা করে দিচ্ছেন, এবং তাকে কংগ্রেস থেকেও, অবশ্য আপনাদের অনেকেরই হয়তো স্মরণে আছে, কংগ্রেস থেকেও তাকে বরখাস্ত করা হয়েছিল। এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে তিনি যেন তার নতুন জীবন শুরু করতে পারেন, সেই জন্য তাকে তিনি আরেকটি সুযোগ দিয়েছেন, এবং তাকে অবিলম্বে মুক্তিদানের নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আজকে। এবং তিনি আজকে অথবা আগামীকাল সকালে তিনি নিউ জার্সির একটি কারাগার থেকে মুক্তি পাবেন। নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সাবেক রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য জর্জ স্যান্টোস। আগামীকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নো কিং মার্চ সমাবেশ শোভাযাত্রা অনুষ্ঠানের জন্য নির্ধারিত রয়েছে, এবং এই সমাবেশটি যাতে, এই বিক্ষোভ সমাবেশ নো কিং মার্চ, অর্থাৎ যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, এই ব্যানারের আওতায় যুক্তরাষ্ট্রের সর্বত্রই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্ক শহরের কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল, এবং বিক্ষোভ সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে যারা বিক্ষোভের আয়োজন করছে। এবং তাদের সাথে রয়েছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। তারা প্রায় 20,000 কর্মীকে এই ব্যাপারে প্রশিক্ষণ দিয়েছেন, এবং তারা এও বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল বাহিনীকে মোতায়েন করবেন শান্তি শৃঙ্খলা রক্ষার অজুহাতে। অতএব যারা বিক্ষোভ সমাবেশে অংশ নেবেন তারা যাতে সম্পূর্ণভাবে শান্তি শৃঙ্খলা মেনে এই ধরনের বিক্ষোভ সমাবেশে অংশ নেন, সেই জন্য সেই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছেন বিক্ষোভের আয়োজনকারীরা। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যে ফেডারেল ভবনগুলি এবং ফেডারেল স্থাপনাগুলি রয়েছে সেই স্থাপনাগুলো রক্ষা করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন যথাযথ ভূমিকা এবং দায়িত্ব পালনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকে। তবে বিক্ষোভ যারা আয়োজন করছেন তারা কিছুটা সাংঘর্ষিক অবস্থার ইঙ্গিতও দিয়েছেন। তবে তারা বলেছেন তাদের শরীরবন্ধ অনুরোধ যারা বিক্ষোভ সমাবেশে অংশ নেবেন তারা যেন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রেখে তারা যেন বিক্ষোভ সমাবেশে অংশ নেন এবং বিভিন্ন কার্যক্রম অংশ নেন, কোনোভাবেই যাতে তারা যেন শান্তি শৃঙ্খলা রক্ষার নামে বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যাদের পাঠাবেন, যদি পাঠানো তাদের সাথে তাদের উস্কানিতে যেন কোনোভাবে কোনো সাংঘর্ষিক অবস্থায় জড়িয়ে না পড়েন, সে কথা তারা বিক্ষোভ সমাবেশকারী বলেছেন। আগামীকাল এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হবে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে, নো কিং মার্চ। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নতুন ভাবে $1,000 ফি আরোপ করতে যাচ্ছেন যারা প্যারোল গ্রহণ করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন। মানবিক প্যারোল যেটাকে বলা হয়, অনেকেরই যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট কিংবা অন্যান্য ইমিগ্রেশন প্রসেসে থাকাকালীন অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে বাইরে যাওয়ার প্রয়োজন হয় মানবিক কারণে। তারা যখন সেই প্যারোল গ্রহণ করবেন এখন থেকে তাদের $1,000 ফি প্রদান করতে হবে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এই বিষয়ে নতুন বিধিমালা জারি করতে যাচ্ছে, এবং সেই বিধিমালা জারি উপলক্ষে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের যিনি উপপ্রধান রয়েছেন তিনি আজকে জানিয়েছেন যে প্রেসিডেন্ট বাইডেনের আমলে এই মানবিক এই বিষয়টিকে মূলত অ্যামনেস্টি প্রদানের ব্যাপার হিসেবে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ প্যারোলের মাধ্যমে যাদের যুক্তরাষ্ট্র থেকে বাইরে আসা যাওয়ার ব্যাপারটি সহজ করে দিয়েছিল, এটি যাতে যা ব্যাপকভাবে অপব্যবহার না হয়। এই মানবিক প্যারোলের যে সিস্টেমটি যুক্তরাষ্ট্র ইমিগ্রেশনের একটি ধারা, সেটি যাতে কেউ আর অপব্যবহার করতে না পারে এবং এই প্যারোল সিস্টেমে যাতে একটি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, সেই জন্যই এই $1,000 ফি যা আরোপ করা হচ্ছে যারা এই হিউম্যানিটেরিয়ান প্যারোল অর্থাৎ মানবিক প্যারোল নিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে যাবেন এবং ফিরে আসবেন, তাদের ক্ষেত্রে তাদের $1,000 ফি প্রদান করতে হবে। এখানে আবারও বলে রাখি যে প্যারোল পাওয়ার অর্থই তাকে যুক্তরাষ্ট্রে ফিরে আসার ব্যাপারটি নিশ্চিত করে বলা হয় না, গ্যারান্টি হয় না। তিনি যখন সেই প্যারোল নিয়ে যখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাবেন, তিনি যেই পোর্ট অফ এন্ট্রিতে আসবেন সেই পোর্ট অফ এন্ট্রি তার সেই পোর্ট অফ এন্ট্রিতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার দেওয়ার ব্যাপারে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির যে দায়িত্বপ্রাপ্ত অফিসারটি থাকবেন তার উপরেই চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু তারপরও হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে যে এই প্যারোল সিস্টেমকে যেভাবে অপব্যবহার করা হয়েছে অতীতে সেটি ঠেকানোর জন্যই এখন প্যারোল পিছু প্রতি জনে $1,000 ফি আরোপ করা হচ্ছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে
সেটি হচ্ছে যে আহ, আহ, প্রেসিডেন্ট আজকে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন যে তিনি চলে যাচ্ছেন মেয়রের পদ থেকে, 31শে ডিসেম্বর তার শেষ দিন। তবে তিনি নিউ ইয়র্ক ছেড়ে যাচ্ছেন না, তিনি নিউ ইয়র্কে থাকবেন। তবে তার কিছু আশার কথা তিনি আজকে জানিয়েছেন। তিনি কি করতে যাচ্ছেন মেয়রের পরে, তিনি একটি আত্মজীবনী লিখবেন এবং তিনি একটি ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন। সেই জন্য তিনি কলেজেও ফিরে যাবেন, এই কথাটিও বলেছেন তিনি। তবে নিউ ইয়র্ক সিটি যাবেন না, তবে তিনি, তার কাছে বিভিন্ন চাকরির অফার রয়েছে, তবে সেটি বিবেচনা করছেন। তবে তিনি যেটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে তিনি ডক্টর এরিক অ্যাডামস হওয়ার বিষয়টি অধিকভাবে অধিক হারে গুরুত্বের সাথে বিবেচনা করছেন এবং তিনি কিছু ভ্রমণও করবেন তিনি জানিয়েছেন সেটি। তবে সবকিছুর পরে তিনি যেটা বলেছেন যে নিউ ইয়র্ক শহরের আশেপাশেই থাকবেন, নিউ ইয়র্কেই তিনি থাকবেন, নিউ ইয়র্ক সিটিতেই থাকবেন। শেষ করার আগে আপনাদের আরেকটি জিনিস জানাচ্ছি, সেটি হচ্ছে যে জোহরান মামদানি, যিনি নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে এখন ফ্রন্ট রানার। একটু আগে তাহের আপনাদের জানিয়েছেন যে গতকাল ডিবেটের পর যে জরিপ নেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ন্যূনতম প্রয়োজনীয় প্রথম ভোটেই মেয়র হওয়ার জন্য যে ভোটার দরকার সেটি হচ্ছে 50% ভোট। তিনি ইতিমধ্যেই জরিপে দেখা যাচ্ছে তিনি 50% ভোট পেতে শুরু করেছেন। অতএব পরবর্তী মেয়র হিসেবে তার নির্বাচনটা অনেকটা নিশ্চিত বলা যায়। তবে ভোটের ক্ষেত্রে জরিপ আর প্রকৃত ভোটের ব্যবধান অতীত হয়েছে, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ক্ষেত্রে হতে পারে। তবে এখনো পর্যন্ত যে অবস্থান, তাতে জোহরান মামদানি খুব শক্ত অবস্থানে আছেন নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র নির্বাচিত হওয়ার ব্যাপারে। তিনি আজকে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন, অর্থাৎ ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্ক সিটির বাসওয়ে প্রজেক্টের জন্য যে বরাদ্দটি ছিল সেটি কেটে দেওয়ার যে সিদ্ধান্ত দিয়েছেন ট্রান্সপোর্টেশন সিকিউরিটি বোর্ড, সেইটি অত্যন্ত নিন্দনীয় কাজ। এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক কারণে একটি সিটির বাস সিস্টেমকে উন্নততর করা, জনগণের সেবাকে আরো সহজ করা, জনগণের সেবা বৃদ্ধির যে প্রকল্প সেটি তিনি রাজনৈতিক কারণে বন্ধ করে দিচ্ছেন। এটি গ্রহণযোগ্য নয় এবং এই জন্য তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। 34 স্ট্রিট বাসওয়ে বলে একটি বাসওয়ের সিস্টেম করার কথা এমটিএ কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করেছিল, সেটিতে ফেডারেল ফান্ডিং এর ব্যবস্থা ছিল। সেই ফেডারেল ফান্ডিংটাই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন বন্ধ করে দিয়েছেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড আপনি দেখেছেন আজকে একটি রিপোর্ট যে অপ্রতিরোধ্য জোহরান মামদানি, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বেরিয়েছে, এটাও আপনি দেখেছেন আমার মনে হয়। যাই হোক, আজকে আমি প্রথমে পরিচয় করে দিই, আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আজকে প্রথম আমাদের এই গেস্ট প্রফেসর ডক্টর গোলাম এম আই চৌধুরী ইকবাল, যিনি নিউরোসায়েন্টিস্ট, রাইটার, ইসলামিক থিঙ্কার, সোশ্যাল জাস্টিস, সাইকোলজিক্যাল, পলিটিক্যাল অ্যান্ড ন্যাচারাল এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট। উনি হচ্ছেন ইয়েল ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের একজন শিক্ষক এবং সায়েন্টিস্ট। ডক্টর ইকবাল চৌধুরী, আপনাকে শুভেচ্ছা জানাই আমাদের অনুষ্ঠানে। যাক, আপনার কাছে আছে প্রথমে জানতে চাই যে আপনি একটা লেখা লিখেছেন, সেই লেখার মধ্যে আছে যে হোয়াই উই শুড ভোট ফর জোহরান মামদানি, এ কেস ফর ট্রান্সফরমেশনাল লিডারশিপ ইন নিউ ইয়র্ক সিটি। এই বিষয়টা আমি জানতে চাই যে আমরা আজকে জোহরান মামদানিকে কেন ভোট দেব, এই বিষয়ে আপনি একটা সমীক্ষামূলক, একটা গবেষণামূলক লেখা লিখেছেন। আমি জানতে চাই কেন। থ্যাংক ইউ আপনার টেলিভিশন এবং এই যে পূর্বতন বক্তা যে সুন্দরভাবে সবকিছু তুলে ধরলেন। আমি তিনি অত্যন্ত অভিজ্ঞ লোক, এই নাজমুল আমাদের আহসান সাহেব, বড় ভাই বলবো যে আমার হয়তো বয়সে অনেক বড় তিনি, আমাদের শ্রদ্ধেয়। উনি যে বিশদভাবে এবং উনি যে একজন সাংবাদিক ঘরানার লোক, সে কথা এবং তার বিশ্লেষণ দৃঢ়ভাবে এবং সুন্দরভাবে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে সুন্দরভাবে বলেছেন। এই জন্য ওনাকে অত্যন্ত ধন্যবাদ। এবং তা আমি যে জোহরান মামদানির সম্বন্ধে এটা জাস্ট আমি একটু অল্প কথা বলছি। সে ধরুন বয়সে তরুণ, রাজনীতিতেও তরুণ, সব দিক দিয়ে। বাট একটা দিক দিয়ে আপনারা লক্ষ্য করবেন, আমেরিকার এই
নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক হলো ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড, ক্যাপিটাল অফ ইউনিভার্স ধরা যায়, যেটা ক্যাপিটাল পৃথিবীর রাজধানী বলা হয়। সেখানে সে এই একটা মেয়রের প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর ডেমোক্রেট দলের আপনার যে তাবৎ কুমো বা এই কিছুখানে এরিক সাহেব বললেন যে উনি মেয়র, এখন মেয়র, বর্তমান মেয়র, ওনা কুমোর যে ব্যাকগ্রাউন্ড যদি জানে তা মানুষের, আমি মনে করব যে তার যে আতঙ্ক হওয়ার মতো ব্যাকগ্রাউন্ড কুমোর, সেখানে এত বড় তাবৎ ইয়েগুলো মানে প্রার্থীগুলো থেকে কি করে এই জোহরান মামদানি বয়সে ছোট এবং এই রাজনীতিতেও তেমন সবাই বলে অভিজ্ঞতা কম, আবার সে একটু বাম টিল্ট মানে লেফটিস্ট বলা হয়। ভারমন্ডের আমাদের যে সিনেটর ওনার মানে কি বলে শিষ্যই বলা যাবে। সেই ক্ষেত্রে যে মানুষের কাছে তার যে আবেদন, আর আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই জোহরান মামদানিকে যে প্রশ্ন করা হয় তার প্রশ্নের যেন একটা কি বলবো যে তাৎক্ষণিকভাবে তার একটা সুন্দর সাবলীল ভাবে পরিবেশন করা এবং উপযুক্ত জবাব দেওয়া। এরকম একজন পলিটিশিয়ান মানে মনে হয় যেন জাত পলিটিশিয়ান, অথচ ওনার ফাদার একজন শিক্ষক, একজন সায়েন্টিস্ট, ওনার মা একজন ভালো ফিল্ম মেকার ইত্যাদি। সেটা কিন্তু সেটা এটার সাথে কোনো অ্যামালগামেট করে না। হ্যাঁ, ইয়েস, যেটা ব্রেন রিপ্রেজেন্ট করে তাদের জেনেটিক ইনফরমেশনের জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টিস সেটা আছে, সেটা সত্যি, বাট এটা এক অত্যাচার্য আমি মনে করি। ওনাকে যেই ধরেন, সবচেয়ে বড় কথা হলো ওনাকে যখন সম্বন্ধে এই প্যালেস্টাইন অথবা এই ইসরায়েল সম্বন্ধে সেখানে সে যে চমৎকার উত্তরগুলো দেয়, যে সেখানে তার ইন্টারন্যাশনাল আইন মেনে তাকে কোনো ক্রমে, আপনারা তো জানেন, ওনাকে জাস্ট আইনগতভাবে ঠেকানোর জন্য আমাদের যে প্রেসিডেন্ট আছেন ট্রাম্প সাহেব, এবং তিনি বলেছেন যে কোনো কারণে যে কোনো দিক দিয়ে হোক ওকে ঠেকাতে হবে, ওকে করতে হবে। তা সেই অর্থে ওনাকে ঠেকানোর জন্য অথবা ওনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য যথেষ্ট এলামেন্ট, যথেষ্ট ব্যবস্থা মানে রেখেছেন বা করে রেখেছেন বা করতে পারেন ভবিষ্যতে। কিন্তু সেটা মাথায় রেখে সে কিন্তু একটা চমৎকার ভাবে উত্তর দেয়, যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য আইনের দিক দিয়ে এবং জাস্টিস, সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার, ইন্টারন্যাশনাল ল, সব দিক দিয়ে লক্ষ্য রেখে তিনি উত্তরটা দেন। এত অল্প সময়ে দ্রুত ডেলিভারি দেন। দিস ইজ ওয়ান অফ দ্য আমি বলবো যে একজন পলিটিশিয়ানের ক্ষেত্রে এটা সবচেয়ে প্রাথমিক এবং আইকনিক দিক। আর কেন ওনাকে ভোট দিবেন আপনি? উনি যে পাঁচটা একটু আগে বললেন আমাদের নাজমুল ভাই, যে বাছের বরাদ্দটা, ফেডারেল বরাদ্দটা কমিয়ে দিবেন, মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন। তিনি বলেছেন বাস ফ্রি করে দিবেন। একটা কথা লেখা জানুন আপনারা, এবং নিউ ইয়র্কবাসীকে আমি বলছি, সবাইকে, আমি নিউ ইয়র্কার হিসাবে লিখেছি ওই আর্টিকেলটা, লক্ষ্য করেছেন? জি, যে আমি নিউ ইয়র্কের সম্বন্ধে বলছি, অর্থাৎ সবাইকে ধারণ করে আমি বলতে চাচ্ছি আপনারা জানুন যে এ লোকটা কে, কেন ভোট দিতে হবে। আমি একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসি। ধরেন এই পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 পয়গম্বরের কথা বলেছেন। কোরআনে 25 জন পয়গম্বরের কথা বিশদভাবে বলা আছে। লক্ষ্য করেন, প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা যদি চেতেন সর্বোচ্চ মানে সম্রাটের পজিশনে রেখে তাদেরকে জীবনযাপন করতে দিতে পারতেন, কিন্তু সেটা না করে একটা স্বাভাবিক জীবনযাপন করতে দিয়েছেন বলেছেন, এবং তারা করেছেন। এটা কেন? এটার অর্থ হলো যে আল্লাহ তাআলা দুটো দিক আপনি খেয়াল রাখেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কুরাইশ বংশের সর্বোচ্চ সম্মানিত বংশের লোক, আবার তাকে স্বাভাবিক জীবনযাপন করতে বলেছেন। প্রত্যেকটা দেশে তার আঙ্গিক ও মাত্রিক দিক থেকে তার
স্বাভাবিক লোক, সাধারণ লোক হলো 80 থেকে 90%। স্বাভাবিক লোক মানে 80 থেকে আমেরিকার তুলনায় স্বাভাবিক লোক 80 থেকে 80 বা 85%। আমাদের বাংলাদেশের তুলনায়, ইথিওপিয়ার তুলনায়, যেই দেশই হোক সেই দেশের তুলনায় আপেক্ষিকে সাধারণ লোকগুলো হলো সংখ্যাগরিষ্ঠ। তাহলে আল্লাহ তাআলা কেন নবীকে এই স্বাভাবিক জীবনে যাপন করার সব নবীকে নির্দেশনা দিয়েছেন এবং তারা করেছেন? অর্থাৎ প্রথম ধাক্কায় 80 থেকে 90%কে তার ইয়াতে মানে অ্যাকোমোডেশনে নিয়ে আসলো, তার ধারায় নিয়ে আসলো। আর 5 to 10% সে উঁচু বংশের, সে সম্মানিত বংশের, সেখানেও সে কোথাও যদি চেয়ারে বসে, সবাই বসে, কেউ তাকে ধিক্কার দেওয়ার মতো ক্ষমতা রাখে না, তাহলে ইনডাইরেক্টলি 100% প্রতিনিধি করে দিলেন আল্লাহ তাআলা তাকে। সব নবীকে এভাবে করেছেন। ঠিক এখানে দেখেন, মনে রাখেন, এই জোহরান মামদানি তার ব্যাকগ্রাউন্ড যদি, সে যদিও মাইগ্রেট অল্প সময়ের ভিতরে, এই ট্রাম্প সাহেবের সম্বন্ধে আমি কিন্তু আর্টিকেল লিখেছি, আপনি পাবেন। সেটা যদি দুবার সে ইলেকশন করার আগে, এখন দেখবেন যে মনে হয় যেন ওভারল্যাপ করছে তার চরিত্র সবকিছু। আমি একজন এই কি বলে চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসাবে চিকিৎসা বিজ্ঞানের কাজ এবং সাইকিয়াট্রির উপরে আজকে লেখালেখি, আর্টিকেল লেখা বা পড়ালেখা করা, সেই ছাত্র পড়ানো বা এই সবকিছুর দিক দিয়ে সে অভিজ্ঞতার থেকে বলছি। উনি তার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, সে অনুযায়ী এই ট্রাম্প সাহেব তার প্রথম জীবন থেকে এ পর্যন্ত যে ধাপে ধাপে আসছেন, সেই ধাপগুলো আমি ওখানে বর্ণনা করেছি, দেখবেন যে ওভারল্যাপ করেছে। এবং আমার কাছে অত্যাশ্চর্য লাগে কি করে তিনি দ্বিতীয়বার ক্যান্ডিডেট হলেন, আবার দ্বিতীয়বার প্রেসিডেন্টও হলেন, এবং তিনি এমন কোনো জায়গা নেই, সব জায়গায় তিনি অতিরিক্ত ভোট পেয়ে হয়েছেন। তাহলে কি ডেমোক্রেসির একটা কোনো, আসলে ডেমোক্রেসি বলতে যে আমরা যে দুনিয়াতে জানি, শুনি, বুঝি, সেটার কোনো লুফল আছে কিনা, গ্রেট লুফল, অন্ধকার জগৎ আছে কিনা, সেটা ভেবে দেখার দরকার। সেটা আমি ইএল এর না, ওনার কথা শেষ হোক তারপরে প্রশ্ন করবেন। জি, এখন জোহরান মামদানিকে কেন বলছি আমি তাকে ভোট দেওয়া উচিত, সে একটু দেখেন, সে 80 থেকে 90% এই নিউ ইয়র্ক শহর না, আমেরিকার সেই ধারণটা করেছে। আবার তার যে কথা, তার চলন বলন, এবং ওনাকে বলেছিল যে তাকে মানে থ্রেট দেওয়া হয়েছিল যে কিছুদিন আগে, আপনারা দেখবেন তখন প্রোটোকল ছিল না, এখন প্রোটোকল আছে, তা সেই থ্রেট দিয়ে রাস্তায় জনগণের জন্য। সো কনক্লুশন যদি আমরা বলি, তাহলে কনক্লুশনে, বিকজ আমাদের এত লম্বা ডিসকাশনের সুযোগ নেই, কনক্লুশন যদি বলি যে আপনি যেটা বলছেন যে ট্রান্সফরমেশনাল আপনার লিডারশিপ নিউ ইয়র্কের এই প্রজন্মের মধ্যে, তাহলে তাকে কিভাবে সংজ্ঞায়িত করবে যদি 2 মিনিটে আপনি বলেন? উনি সাধারণ মানুষের কণ্ঠস্বর, সাধারণ মানুষের প্রতিনিধি। অর্থাৎ তাকে দিয়ে, এটা শুধু নিউ ইয়র্কের নয়, এটা সারা পৃথিবীর একটা এক্সাম্পল হিসাবে তৈরি হবে যদি সে সেখানে যেতে পারে এবং তদ অনুযায়ী কাজ করতে পারে। এবং ধরুন ওনাকে বলা হয়েছে যে ফেডারেল যে ইয়েটা বন্ধ করে দেওয়া হবে। আপনি জানেন, আপনি একজন নিউ ইয়র্কার হিসাবে, নিউ ইয়র্ক থেকে যে পরিমাণ যাচ্ছে ফেডারেল ফান্ডে, সেই ফান্ডটাই যদি তার আংশিকও দেয় না ফেডারেল নিউ ইয়র্ক, মানে ফেডারেল থেকে নিউ ইয়র্কে, তাহলে নিউ ইয়র্কের নিজস্ব আয় অনেক, সেটাকে যদি মানে সুন্দর স্বাভাবিকভাবে যা আছে তাকে নিয়ে যদি স্বাভাবিকভাবে পরিবেশন করা হয়, সে মানুষের স্বাভাবিক জীবনের যতটা অ্যাঙ্গেল আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলকে, প্রত্যেকটা ধাপকে সে টাচ করেছে। এবং সে অনুযায়ী যদি সে অনুযায়ী সে বেঁচে থাকে, তার স্বাভাবিক ব্রেন থাকে এবং স্বাভাবিক কাজকর্ম করার থাকে, তাহলে আমি বলবো হি উইল বি দ্য ওয়ান অফ দ্য আইকন, একটা সাধারণ এবং সর্ব মানুষের। এবং আমাদের যে জেনারেশন, যারা জেনারেশনের জন্য আইকনিক এন্ড ইন্সপিরেশনাল ফিগার, এটাই তো আপনি বলতে চাচ্ছেন। এক্স্যাক্টলি। এবং আমি লাস্ট কথা বলছি, এখানে যারা ওই যে আমি নবীর ইয়াটা দেওয়ার জন্য আমি কেন এখানে উদাহরণটা মানে নিয়ে আসলাম, যে সব নবীরা
আল্লাহ তাআলা নবীদের সাধারণ মানুষের জীবনযাপন করতে বলে গিয়ে 90% লোককে নিয়ে আসছেন তার দলে। আবার সে উঁচু বংশের বলে, সম্ভ্রান্ত বংশের বলে, সে এটা 10%, অর্থাৎ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি 100% প্রতিনিধি তিনি। ঠিক জোহরান মামদানিও 100% প্রতিনিধি। সে সাধারণ, তার কথা, কাজের নমুনা এবং ভবিষ্যৎ কি করবেন সেই প্রকল্প বা ধ্যান ধারণা দিয়ে সে 90%কে ধারণ করছেন, এবং তার অ্যাক্টিভিটি অন্য 10%কে সে ইগনোর করছেন না, বরঞ্চ আরো ওয়েলকাম জানান। আমি বিশ্বাস করি এই জোহরান মামদানি যদি নিউ ইয়র্কের মেয়র হন, তাহলে সে ওখান এই যারা বলছেন যে যারা হয়তো উঁচু মানের বিজনেসম্যান অথবা আইকনিক লোক এখান থেকে চলে যাবেন, না, এখানে ফিরে আসবেন সুস্থ জায়গায়। মনে রাখবেন, কোন দেশ যদি তার জেনারেল মাস সুস্থ থাকে, সেখানেই সুস্থতা বিরাজ করে। আর মানুষ যত নরকীয় আর যত ভিন্ন ভাব ধরতে সুস্থ পরিবেশই চায় বাঁচার জন্য। তাহলে জোহরান মামদানি যদি সেই সুস্থ পরিবেশ সৃষ্টি করার মতো যে স্থান বা জায়গা বা পরিবেশ সৃষ্টি করতে পারেন, তাহলে আমি মনে করি সেই শিক্ষিত অথবা ধনী গোষ্ঠী যারা বলেন যে চলে যাবেন, না, তারা আরো এখানে ফিরে আসবেন। মানে সবার জন্য সহনীয় একটি বসবাসযোগ্য নিউ ইয়র্ক সিটি উনি বিল্ড আপ করতে পারবেন, এটি আপনি বলতে চাচ্ছেন। এই কারণে আমার এই লেখাটা। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেকগুলো পয়েন্ট আছে আমি দেখেছি, বাট এখন দেখি অন্যদের সাথে আলাপ করি, তারপরে সময় থাকলে আপনার সাথে আবার আলাপ করব। আমরা যাই জনাব করিম চৌধুরী। করিম চৌধুরী বাংলাদেশে যুক্ত হয়েছেন। করিম চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতেছিলাম। আপনি তো বাংলাদেশে এখন অবস্থান করছেন। আচ্ছা, সো বাংলাদেশ থেকে আপনি জোহরান মামদানি এন্ড মেয়রাল রেস পর্যবেক্ষণ করছেন। আজকের যে লেটেস্ট যে পোল ফক্স পোলে দেখা হচ্ছে যে ওয়াইড, মানে যে ডিফারেন্স, এই ডিফারেন্স ধীরে ধীরে ওয়াইডেন হচ্ছে, এবং এখন মনে করা হচ্ছে যে অলমোস্ট ক্ষমর নাগালের বাইরে উনি চলে গেছেন, দোরাচুয়ার বাইরে চলে যাচ্ছেন আস্তে আস্তে। সো আপনি কেমন মানে হাউ ইউ আর অ্যানালাইজ এন্ড হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস অ্যাবাউট মামদানিজ ক্যাম্পেইন? ধন্যবাদ। আমি এই অনেককেই দেখতে পাচ্ছি, বিশেষ করে প্রফেসর চৌধুরী সাহেব। আপনারা জানেন যে উনি গত বছর আফসালের চেয়ারম্যান ছিলেন কনভেনশনের, উনি লাইফ মেম্বার আমাদের এবং আমাদের ভালো একজন অ্যাডভাইজার। চৌধুরী সাহেব জয়েন করার জন্য প্রফেসর চৌধুরীকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ, আফসালের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের পল ভাইকে দেখতেছি, অনেক সিনিয়র নেতৃবৃন্দকে দেখতেছি সেখানে। আমি বাংলাদেশে আসছি গত এক সপ্তাহ হলো, আর মাত্র 3 দিন আছে, ইনশাল্লাহ ফিরে আসবো। আপনাদেরকে মিস করতেছি খুব, অবশ্য দেশে খুব এনজয় করতেছি লোকজনকে নিয়ে। একটু কন্ট্রাডিক্টিং হয়ে যায়, দেশেও থাকতে মন চায়, আবার আপনাদেরকেও মিস করি খুব, সেটা ফিল হয়। আচ্ছা যাক, আপনার স্টাডিটা দেখলাম, রিভিউটা দেখলাম, এবং সেটা প্রত্যাশিত। ডোনাল্ড ট্রাম্প অথবা আমাদের সো কল, আমি এদেরকে বলি এখন ডেমোক্রেটিক রিপাবলিকান, এরা ডেমোক্রেটিক পরিবারে বড় হয়েছে, ডেমোক্রেটিক পরিবার তাদেরকে আজকের এই অবস্থানে নেওয়ার জন্য, এমনকি গভর্নর পর্যন্ত নিয়েছে। যখনই তার স্বার্থ, সেখান থেকে ডেমোক্রেটরা গভর্নর কোমোকে বের করে দেয়নি। গভর্নর কোমোর কাজকর্মের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন, ডেমোক্রেটদের দ্বারা নয়, পুরো নিউ ইয়র্ক স্টেট দ্বারা। সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত রিপাবলিকানরা শক্তভাবে সমালোচনা করবেন, এই ব্লু অধ্যুষিত সিটিতে, যেটাকে আমরা বলে থাকি যে স্যাংচুয়ারি সিটিতে, নির্বাচনের মুহূর্তে সেটা সাইকোলজিক্যালি, সোশ্যালি অ্যান্ড পলিটিক্যালি মামদানির পক্ষেই কাজ করবে এবং করে যাচ্ছে। অতএব ডোনাল্ড ট্রাম্প যখন বলে যে আমি জিএস এর ফান্ডিং নিয়ে নেব, ট্রান্সপোর্টেশনের যে অবকাঠামো না, শুধুমাত্র নতুন কোন প্রজেক্টের ফান্ডিং নিয়ে নেব, এতে হিতে বিপরীত হবে। এই ধরনের থ্রেট নিউ ইয়র্কারকে দিয়ে লাভ হবে না। অতএব যে আপনি দেখছেন যে নাগালের বাইরে, আমার মনে হয় যদি কাকতালীয় ভাবে কিছু না ঘটে, মামদানির সম্পর্কে নতুন করে কিছু না পায়, সব ধরনের চেষ্টাই করা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে। নিউ ইয়র্কের জনগণ প্রস্তুতি নিয়েছে, আশা করি ভোটের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হবে। তাকে দাবিয়ে রাখতে যতই চেষ্টা করবে, ডেমোক্রেটিক রিপাবলিকান বলেন আর রিপাবলিকানদের সমর্থন যারাই বলেন না কেন, তাদের পরিণতি ভয়াবহতার দিকে যাবে। জি, কারণ তারা হিটিং করতেছে রং জায়গায়, নিজেদের কোনো এজেন্ডা প্রকাশ করতে পারেনি নিউ ইয়র্ক সিটির জন্য অথবা অন্য কোনো বড় সিটির জন্য। আপনি এই সেনা কমান্ডো পাঠিয়ে
নগরবাসীকে দমন করবেন, আবার আশা করবেন নগরবাসী আপনার সেনা কমান্ডারকে স্যালিউট করবে। আপনি অপরাধের যে স্ট্যাটস ভালো করে না বুঝে জনগণকে বোঝানোর চেষ্টা করেন যে এখানে অপরাধ প্রবণতা এত বাড়ছে যে আমার সেনাবাহিনী পাঠাতে হবে, সংবিধানের বাইরে গিয়েও পাঠাইতে হবে, স্টেট চাক বা সিটি চাক বা না চাক আমাকে পাঠাইতে হবে। এই জিনিসগুলোর কিন্তু জনগণের মাঝে, ভোটারদের মাঝে যে প্রতিক্রিয়া, আমি মনে করি বর্তমান মামদানির যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় রিপাবলিকানদের ফুয়েলিংটা অনেক বড় ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। থ্যাংক ইউ সো মাচ। দেশের কথা বলে দিই তাহের ভাই, একটু দেশের কথা বলি। জি, দেশের মানুষ এখানে আমার মনে হয় কিছুটা ফ্রাস্ট্রেটেড। আমি যতটুকু দেখেছি ঢাকায় অনেকের লোক এই কথা বলেছি, জি, সাধারণ মানুষ থেকে বড় ধরনের আমলা পর্যন্ত কথা বলেছি। আমলারা যদিও কথা বলতে খুব মুখ সামলায় বলেন, কারণ যাদের সাথে কথা বলেছি তারা কয়েকজনের সচিব সচিব পর্যায়ে, এরা আমাদের ক্লাসমেট, তো যার ফলে ওনারা একটু কথাবার্তা একটু সেন্সরশিপ করেন। কিন্তু বাইরে সাধারণ জনগণের মাঝে যে কথা বলেছি, বিপ্লবের প্রত্যাশা সেখানে মানুষের অর্জিত হয়নি। বিপ্লবকে যেমন করে সমর্থন করছে, কিন্তু তাদের যে বিশাল প্রত্যাশা, 16-17 বছরের বঞ্চনা, হতাশা, নির্যাতন, নিপীড়ন, এগুলোর বিরুদ্ধে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার 10% অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে পেরেছে বলে মনে হয় না। সরকার আছে দেশে, কিন্তু সরকারের যে এই ক্ষমতার ব্যবহার আপনার কোনো ক্ষেত্রে সেটা পরিলক্ষিত হয়নি। ঢাকা শহরে কেউ কারো কথা শোনে না, আমলারা দায়িত্ব নিয়ে কোনো কাজ করেন না, কারণ তার যে বস, তার যে আমলা, যে রাজনৈতিক নেতৃত্ব, সেটা সেখানে নাই, শূন্যতা আছে। সে নিজেরকে বাঁচিয়ে রেখে যতটুকু পারে, যার ফলে সিদ্ধান্তগুলো ইফেক্টিভ কোন ডিসিশন মেকিং এ তারা সক্রিয় ভূমিকা রাখছে না, যার ফলে অনেক ক্ষেত্রে স্লো গতিতে শুরু হচ্ছে, যেভাবে আগানোর কথা সেভাবে আগাচ্ছে না। এই একটা জিনিস প্রতিরক্ষিত। আদারওয়াইজ মানুষ একটা কথা বলে যে এই সিন্ডিকেটের দৌড় একটা কমেছে, তবে বিলীন হয় নাই। দ্রব্যমূল্য প্রথম দিকে যেভাবে আসছে ওইভাবে আরো কমে আসতে পারতো এবং পারবে যদি কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে। আমি জনগণের মাঝে কিছুটা আশা দেখছি, এবং জনগণের সাথে যখনই কথা বলছি আমার কাছে মনে হয় যে জনগণ খুবই আশাবাদী যে নির্বাচিত সরকার তাদের মনের কথা বুঝবেন এবং দেশকে সুষ্ঠুভাবে পরিচালিত করবেন, দেশকে আর অন্য কোনো রাষ্ট্রের কাছে বিক্রি করবেন না, আমাদের দেশে যাতে আরেক শ্রেণীর মাফিয়া সৃষ্টি না হয় সেই ধরনের একটা সুসংবাদ দিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ গিয়াস ভাই, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। দেখি একটু আমাদের শ্রদ্ধেয় জনাব নাসির আলী খান পল এবং প্রফেসর সাহেবের কথা শুনতেছিলাম, এই যে পয়গম্বর যখন আল্লাহ পাঠাইয়া দিচ্ছেন, তো আর তো ইলেকশনের দরকার নাই। বাট এনিওয়ে, মানে উনি চমৎকার বলেছেন। আপনার প্রফেসর সাহেবের কথা আরো 2-4 ঘন্টা শোনার জন্য একদিন আপনি পুরা সময় দেন, পুরোপুরি আমাদের শোনা উচিত। আমার ব্যর্থতা যে উনাকে, মানে আমি জানি না, আর ওই ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রকেও তিনি প্রশ্ন করতেছেন। এখানে কি মানে আল্লাহর ওহী নাযিল হবে, মানে গণতন্ত্র কি থাকবে না, গণতন্ত্রের লোপফল, এগুলা নিয়ে ওনার বিস্তারিত বক্তব্য আছে, এগুলো আমরা শুনবো আর একদিন। আমরা পল ভাইয়ের কাছে যাই। পল ভাই, জি পল ভাই, আপনি জানেন যে গতকালকে ডিবেট হলো, রাইট? সেই ডিবেটে আপনার পদে 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 হুঁচট খেয়েছেন কম। ডিবেটে যাওয়ার আগে আমার একটু বক্তব্য আছে। না, আমি বলছি ডিবেটে যে পদে পদে হুঁচট খেয়েছেন কম। ডক্টর চৌধুরীকে শুনেছি, আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, আমি যে প্রশ্ন করি প্রশ্নের আগে দেন। কথা বলতে চাই ডক্টর চৌধুরীর প্রসঙ্গে। উনি চৌধুরী সাহেবটা পরে বলেন, আগে প্রশ্নের উত্তরটা দেন আমাকে। কালকে যে পদে পদে কম হুঁচট খেলেন, এটা কেমন মনে হয়েছে আপনার? জি, কালকে পদে পদে কোমর যে হুঁচট, এই হুঁচটকে আপনার কেমন লেগেছে? আপনার কাছে তো হোঁচট লাগবে। ওরকম 2016-ও আপনি টাইম টেলিভিশনে ডোনাল্ড ট্রাম্পকে হোঁচট খেতে দেখেছিলেন। আপনার হোঁচটে আমরা কোনো তোয়াক্কা করি না। টাইম টেলিভিশনের হোঁচট আমরা 2016 সালেও দেখেছি, 97% ইলেকশনের আগে যে আপনার হিলারি জিতে গেল, তারপর তো বাকিটা ইতিহাস। সো প্লিজ ডোন্ট টেল মি অ্যাবাউট পোল, রিয়ালিটিতে আসেন। চৌধুরী সাহেবকে ভোট দিয়েছেন, 15 মিনিট বললো। ডক্টর চৌধুরী, আমার মনে হয় আপনি পলিটিক্সে না এসে ওই ডাক্তারিতে খুব ভালো করবেন। পলিটিক্সে আসছেন না কেন? আপনি যেটা বলেছেন একটা অবজেকশনমূলক কথা,
প্রথমেই মামদানিকে 1,24,000 পয়গম্বরের সঙ্গে আপনি একেবারে মিশিয়ে দিয়েছেন। মিশিয়ে দিয়েছেন। এবং প্লিজ আপনি যখন বলছেন ডাক্তার সাহেব, এটা অন্তত রিকোয়েস্ট আমার, এই ভদ্রতাটা রাখবেন। আপনি ডাক্তার মানুষ, আপনার কথা কিন্তু আমি একটা পিন ড্রপ সাইলেন্স শুনেছি। লেট মি টক প্লিজ। তো আপনি ওনাকে 1,24,000 পয়গম্বরের জীবনযাপন, সাধারণ জীবনযাপন, 90% মানুষের মন জয় করে নিল, মুসলমান হিসাবে একেবারে একটা আদর্শ মুসলমান করতে চেয়েছেন। আমার প্রশ্ন আপনার কাছে, যাকে আপনি আদর্শ মুসলমান তৈরি করতে চেয়েছিলেন, এরা হলো কন আর্টিস্ট। কন আর্টিস্টরা সবসময় সুইট টকার হয়। আপনি বলছেন উনি খুব মিষ্টি ভাষায় কথা বলে, সো ওই মিষ্টি ভাষা আমাদের মন জয় করতে পারবে না কেন? এরকম তো অনেকেই মিষ্টি ভাষা বলে। কিন্তু আপনি কেমন করে তাকে পয়গম্বরের স্থান দিলেন যখন উনি এই তার পলিসি দেখেন, তার পলিসি কিছু বললেন না, খালি উনি ভালো মানুষ, উনি সবাইকে এক করতে চায়। পলিসি দেখবেন আপনি, যারা শিক্ষিত লোক তারা পলিসি নিয়ে কথা বলে, যারা শিক্ষিত লোক তারা গায়ের চামড়া, গায়ের রং, রিলিজিয়াস, ন্যাশনালিটি কোনো সময় তাদের কাছে প্রিফারেন্স হয় না। তার প্রস্টিটিউশনকে সে লিগাল করতে চায়। সে $65 মিলিয়ন সেভ করছে আপনার সেক্স চেঞ্জ অপারেশনের জন্য। আপনার আমার বাচ্চা যারা আপনার পারমিশন ছাড়া সেক্স চেঞ্জ করতে পারে, 13,000 ফরেন ইলিগাল সে ডোনেশন নিয়ে এসছে। সে স্পেশাল স্কুল বন্ধ করে দিচ্ছে। সে নিজেই রক্ষকই ভক্ষক। সে বলে সে ট্রাস্ট ফান্ড বেবি। তার মাদার মাল্টি মিলিয়নিয়ার। সে লো ইনকাম হাউজিং এ একটা গরিবের হক মারে সে অ্যাস্টোরিয়া একটা লো ইনকাম অ্যাপার্টমেন্টের মধ্যে আছে। তারপরে সে বাস ফ্রি করে দিবে। 800 মিলিয়ন কোথায় পাবে? পলিসির কোনো আগামাথা নেই, খালি সবকিছু ফ্রি করে দিবে। উই ডোন্ট ওয়ান্ট টু বি এ ওয়েলফেয়ার স্টেট। এমনি আপনার ওয়েলফেয়ার আছে। আমরা দেখেছি বাঙালি কমিউনিটিতে BMW গাড়ি চলিয়ে আসে, BMW গাড়ি পার্ক করে আসে, আপনার ফুড স্ট্যাম্প ইউজ করে। এসব সব দেখা আছে আমাদের। সেকশন 8-এর আপনার জোয়ান শক্ত সামর্থ্য 30 ইয়ার্স ইয়াং একটা বয় সেকশন 8-এর আপনার অ্যাপার্টমেন্ট ভাড়া $3,700 কালেক্ট করছে। উই স দ্যাট। উই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট এ ওয়েলফেয়ার স্টেট। সো এটার সাথে জোরানো আমদানির তো কোনো সম্পর্ক নাই। গোলাম আপনার মামদানিকে একেবারে ফেরেশত মানে নবী বানায় দিন না প্লিজ, ফর গডস সেক। এটা করবেন না। আর কালকের ডিবেট যেটা হয়েছে, ডিবেটে বিভিন্ন ধরনের বিভিন্ন মত। অনেকে বলেছে কুমো ভালো করেছে, কেন কুমো একজন এক্সপিরিয়েন্স লোক। আর কুমোকে একটা উত্তর দেওয়া উচিত ছিল, যেটা আমি আপনাদের কাছে একটু শেয়ার করি। কেন জামাইকা মুসলিম সেন্টার কে অনুরোধ করা হয়েছিল কুমো সাহেব সেখানে আসবে, তারা ডিনাই করেছে। জামাইকা মুসলিম সেন্টার এক্সিকিউটিভ কমিটি এবং বিওটি তাকে ডিনাই করছে। তাকে যখন মামদানি কোশ্চেন করছিল হাউ মেনি মসজিদ ইউ ভিজিট, সে কিন্তু এটা বলতে পারতো যে আমার ম্যানেজার মোনা তার ম্যানেজার আমাকে কল করেছিল, আমি সেটা জামাইকা মুসলিম সেন্টারকে বলছিলাম একটা পারমিশন দেন, তারা পারমিশন চাচ্ছে। তারা বলতে পারতো যে আমাকে তো মসজিদ পারমিশন দেয় না, আপনি কেন বলতেছেন হাউ মেনি মসজিদ আসবে? মসজিদের নাম, একটা মসজিদের নামও বলতে পারে নাই। তিনি একটা মসজিদের নাম বলতে পারেন নাই। মামদানি কি একটা বুদ্ধিস্ট টেম্পলের নাম বলতে পারবে? যে প্রশ্ন তো করে নাই কেউ, প্রশ্ন করতেন মামদানিও পারবে না, সে বুদ্ধিস্ট টেম্পল। সো হোয়াট ডাজ মিন? আপনি মসজিদে আসছেন কিনা, দ্যাট শুডন্ট বি ইওর ক্রাইটেরিয়া টু বিকেম দ্য মেয়র, দ্য হাইয়েস্ট পাওয়ার। এই এত বড় ওয়ার্ল্ডের ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, একটু আগে করিম সাহেব বলেছে, we are not only the capital of the world, we are the capital of the entertainment, we are the capital of the finance, we are the capital of the media, capital of everything. এখানে কিন্তু একটা আনএক্সপিরিয়েন্স মাত্র 2-3 বছর অ্যাসেম্বলিম্যানকে we can afford that with his communist mentality. We don't want to be Venezuela, যে আমার আপনার সকালবেলা উঠে লাইনে দাঁড়াতে হবে for a loaf of bread. Come on man, give me a break. We came to a capitalist country. We don't want to be. কালকে কমর সাহেবের মুখে একবার হাসি দেখা গেল না, সব সময় উনি মুখ গুমরো করেছিলেন, কারণ কি আপনার? এটা অনেক মানুষ আছে চেহারা দেখলে মনে হয় কালকে বোধহয় ওনার মা মারা গেছে। এটা ফিজিক্যাল একটা না না, এটা কমর সাহেবের এই কালকের অ্যাপিয়ারেন্স দেখে আপনার কি দুঃখ লেগেছিল? না, কেন দুঃখ লাগবে? আমরা দুঃখের লোক না তো, আমরা উইনিং পার্টি। দেখেন না আমার বস কিভাবে আপনাদের কামারাকে ধরাশায়ী করে দিল, ল্যান্ডস্লাইড। কাম অন ম্যান, কালকে মনে হলো কান্না কান্না একটা বাবুরার চেহারার মধ্যে। পল ভাই অনেক অনেক ধন্যবাদ। দূর থেকে অনেক কিছু বলার ইচ্ছা ছিল,
ক্যাপ আপনি একটু অনেক বলছেন, অন্য লোকদের সুযোগ দেন, সম্মানীয় লোক আছে, গিয়াস আহমেদ আছে, ইব্রাহিম চৌধুরী আছে, লেট দেম টক, কেমন আমরাই বললে ভালো দেখেন। কালকে তো আপনি খুব দুঃখ পেয়েছেন বিমর্ষ চেহারা দেখে, রাইট? ভাই আমি আপনাকে কখনোই অ্যাটাক করি নাই, কখনো জবাবও দিই নাই। না না না, একটু যদি কোনো সুযোগ দেন, সুযোগ করে দেন। আচ্ছা, আমি মনে করি পল ভাই, আমি মনে করি যখন একটা ঘটনা নিয়ে যখন আমরা আলোচনা করব, কালকে বিতর্কে সবচেয়ে ভালো করছে কার্টিস সিলভা, এবং যেখানে যেখানে এটা একদম ইম্পার্সিয়াল। আপনি যখন একটা বিতর্ক না বিতর্কে শুনেন ব্যাপার হচ্ছে যেটা যখন আমরা আলোচনা করব তখন তো এটা ওয়ার্থের হতে হবে। ওনার অ্যাপ্রুভাল রেটিং কত? অ্যাপ্রুভাল রেটিং কার্টিস সিলভা সাহেবের কত অ্যাপ্রুভাল রেটিং? সে যদি নির্বাচন থেকে সরে যায় এখন যদি, তাইলে মামদানির ইলেকশনে পাস হওয়া প্রশ্নের সম্মুখে পড়তে পারে। আমি জিজ্ঞেস করছি আপনাকে ওনার অ্যাপ্রুভাল রেটিংটা কত? অ্যাপ্রুভাল রেটিং কম, 15-20 নিচে। তো এর মানে না সে রাজনৈতিকভাবে অগুরুত্বপূর্ণ। আমি তো এটা বলছি, আমি বলছি একটা প্রশ্নই করছি আপনাকে, অ্যাপ্রুভাল রেটিং বলে দেন না কেন, একটু বলে দেন। না না না, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এবং আমরা যেহেতু এটা আমি জিজ্ঞেস করছি একটা, আপনি উত্তর দিচ্ছেন না। এডুকেশনের মধ্যে আসি, এই কার্টিস সিলভা যেভাবে চষে বেরিয়েছে সমস্ত নিউ ইয়র্ক, সমস্ত আমেরিকা, মানে এই ধরনের মাঠের মানুষ তো এখানে কেউ নাই। সারা মাঠ প্রচুর ফসল আপনি জ্বালা ছিটাইলেন জমির মধ্যে, আর পরে দেখা গেল কোনো দাম তুলতে পারলেন না, তো লাভ কি হলো? কালকে কার্টিস সিলভা যেটা বলছে, আজকে এটা আপনারা বলতেছেন যে ডোনাল্ড ট্রাম্প যখন আপনার ফান্ড উইথড্র করে দেবে তখন আপনি কি করবেন? আপনি কি প্রেসিডেন্টের সাথে মারামারি করতে পারবেন? নো, ইউ নেগোশিয়েট। এই নেগোশিয়েট করার কথাটা কে বলতেছিলেন জোর করে? কার্টিস সিলভা। তো ধন্যবাদ। আমি মনে করি বিতর্কতে হ্যাঁ, নির্বাচনে মামদানি হয়তো এগিয়ে আসছেন, ভালো পারফরমেন্স, এবং আমরা এটা সত্যিকার অর্থে মানে অ্যান্ড্রু কুমোকে এই অবস্থায় দেখবো, কিন্তু এখনো নির্বাচনও পার হয় নাই। কালকে বিতর্কতে পল ভাই একদম অনেস্টলি কুমো ভালো করেন নাই, তার কাছ থেকে আরো ভালো প্রত্যাশা, যেমন এই যে জামাইকা মুসলিম সেন্টার এইসবে যাওয়ার চেষ্টা করছেন, এগুলা বলা উচিত ছিল তার, এগুলা বলতে পারেন নাই। বাট এনিওয়ে, আমরা মনে করি বিতর্কতে কার্টিস সিলভা ভালো করছেন। নির্বাচনে কে জিতবেন সেটা পরের ব্যাপার। এখানে কেউ কাউরে পয়গাম্বরও কেউ পাঠায় নাই, জনগণের ভোটে এবং গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্যের কারণেই তিনি নির্বাচিত হবেন। এই গণতন্ত্রে যতদিন আমরা অ্যাডপ্ট করতে পারবো ততদিন আমরা এখানে কথা বলবো। আর যদি পয়গাম্বরের আইনে খুব সম্ভবত মনে রাখতে পারেন না, এই জন্য বারবার বলতেছিলেন অ্যাসেম্বলি পারসন, রাইট? নামটা উল্লেখ করতে পারেন না, বিকজ নাম মনে ছিল না বোধহয় সম্ভবত। ওটা একটা পলিটিক্স ডিবেটের। জি, এটা পলিটিক্স মানে কি? এটা উনি তো নাম বলবে যে এর আগেবার নাম ভুল করছিল, তো জোরাম দমক দিছিল একটা ওনাকে। না ধন্যবাদ। তবে আমি যেটা একটা জিনিস দেখলাম সেটা হলো যে আমাদের বাংলাদেশিরা ভেরি মাচ ইনভলভ এখন মেইন স্ট্রিমে, এবং সকলেই উত্তেজিত। এটা থাকা দরকার, কারণ আমরা যতই ইনভলভ হব, সেটা ডেমোক্রেটিক হোক আর রিপাবলিকান হোক, আমাদের গুরুত্ব বাড়বে। আমরা কিন্তু 20 বছর আগে যখন আমি ইলেকশন করেছিলাম তেমন একটা মানে মানুষ ভোট দিতে যেত না, বা ভোটার রেজিস্ট্রেশন হতো না। এখন যে এই উত্তেজনা হচ্ছে, এটা খুব পজিটিভ সাইড। আমি কাউকে নেগেটিভ হিসেবে দেখছি না, কারণ এই বিতর্কের মধ্যে কিন্তু আমাদের এখন ডাক পড়ছে। আমাদের মামদানিও আমাদের ডাকে, আবার কুমু আমাদের ডাকে। তো এটা একটা ভালো সাইড, কারণ আমাদের প্রথম কথা হলো যে আমাদের স্বার্থ, আমাদের বাংলাদেশিদের স্বার্থ, আমাদের এই ইমিগ্রেন্টদের স্বার্থ, আমি মুসলিম ভোটারদের স্বার্থ, এগুলো আমাদের স্বার্থ। এগুলো আমাদের মধ্যে দ্বিমত থাকবে, কম্পিটিশন থাকবে, কিন্তু আমরা কিন্তু আমাদের মূল যে গোলটা হলো আমাদের স্বার্থটা। যাই হোক, আর সেটা হলো যে মামদানির নামটা কিন্তু সে লাস্টে আমি দেখেছি ঠিক মতো বলতে পারে নাই, হয়তো এবারে বলতে পারেনি। তো এটা কালকের যে ডিবেটে সে ভালো করেনি, আগেও ভালো করতে পারেনি। তো সেই কারণেই তো সে আপনার গভর্নর থেকে মেয়রে এসেও ভালো করতে পারছেন না, তার পারফরমেন্স আসলে আমরা হতাশ হয়েছি। আর যেটা নাকি অনেকে বলেছেন যে ডেমোক্রেট যাকে এত উন্নত শিখরে উঠালো, সেই ডেমোক্রেটদের সাথে মানে যখনই সে নিজের স্বার্থে যে আবার রিপাবলিকানে চলে যাচ্ছে, তো এটা হয়তো মানে মানুষ সহজভাবে নেয়নি। সেটা ঠিক না, কারণ আমাদের প্রিন্সিপাল যেটা সেটা রাখা উচিত, আমাদের যে আদর্শটা সেটা আমরা রাখা উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পল ভাই। আমার মনে হয় আপনার মন খারাপ করার দরকার নাই, যে
কি বলছে, why you are putting words in my mouth? Your words in my mouth. Come on, man. No, I understand, but you are kind of, since yesterday you are kind of down. So, No. politics এগুলো হয়, এগুলো নিয়ে আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। Not down, man. We are politician never goes down. ওইটাই বলছি আর কি, আমি আমাদের কয়েকজন মানে আমার বাংলাদেশি মানে আপনার দর্শক আমাকে মানে একটা জিনিস আলোচনা করার জন্য বলছেন, দেখেন আপনার যদি সময় থাকে, যে জোহরান মামদানি বলে দিয়েছেন যে সব বাস ভাড়া ফ্রি করে দেবেন। এখন যারা উবার চালান আর ট্যাক্সি চালান তারা আমাদের কাছে রিচ করছে যে ভাই আমরা এই যে বাসে যদি সবাই চলে যায় তাহলে আমরা এই উবার আর ট্যাক্সি চালিয়ে যারা জীবন ধারণ করি তাদের কি হবে। আমি বলছি আমি তো পুরো পরিকল্পনাটা জানি না, তো এইসব নিয়ে যারা বুঝতে পারছি আমার প্রশ্ন। সো আপনি একটা জিনিস বলেন, যারা ট্রেন চড়েন বা যারা বাসে চড়েন, রাইট, তারা কি উবার ব্যবহার করে? আচ্ছা আমি জানি না, মানে এই প্রশ্নটা উবার ব্যবহার তারা খুব রেয়ার। উবার যারা ব্যবহার করে তারা উবারই ব্যবহার করেন। সো এটা আপনি যেটা বলছেন যে প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করেছি ক্যাম্পেইনের সাথে, তারা বলছে যে এটা স্ট্যাটিস্টিকটা দেখেন কত পার্সেন্ট যারা বাস এবং ট্রেন ইউজ করে, পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে, তারা কত পার্সেন্ট উবার ইউজ করে আপনি দেখেন। ইট উইল নট বি এফেক্ট এনিথিং অন উবার রাইড, আপনার এটাতে কোনো এফেক্ট করবে না। আমি মনে করি যে এইসব স্টাডি করেই করা হচ্ছে, এই জন্য আমি কিন্তু আমাদের এই যে কনসার্ন যারা উবার ড্রাইভার এবং লিফট ড্রাইভার তারা রিচ করছেন এটা নিয়ে আলোচনা করার জন্য, তো এবং আমি আপনাকে জানিয়েছি এই ব্যাপারে। আমি আপনার উত্তরটা দিলাম, আমি জানতাম না, আমি নিজেও জানতাম না। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তার একটা জিনিস, এটা তো সিম্পল সলিউশন। দুটা যদি যানবাহন থাকে, এই যে বাস আর এদিকে যদি উবার থেকে দুটা যানবাহন, একটা যানবাহনের যদি ব্যবহার বেড়ে যায় অটোমেটিকলি আর একটা যানবাহনের ব্যবহার কমে যাবে। ইউ ডোন্ট হ্যাভ টু বি আইনস্টাইন টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর ফ্রি পাইলে তো আরো কথাই নাই, ফ্রি পেলে। সো এটা আপনাদের স্লোগান। এনিওয়ে, আচ্ছা, বাংলাদেশ প্রসঙ্গে এটা আলোচনা করে সময় কমে যাচ্ছে। বাংলাদেশে আজকে জানেন প্রফেসর ইউনূস সাহেব বলেছেন আজ থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো, এবং জুলাই সনদ সই করেছে 25টি রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি সহ আরো, যদি এনসিপি করে নাই, 4টা বাম দল করে নাই, বাকি অলমোস্ট সব দলই করেছে। গিয়াস আহমেদ, এনসিপি এরা করে নাই কেন আর বিএনপি করলো কেন? মানে একটা প্রতিদিন একটার পর একটা আপনার এই এজেন্ডা আসছে, প্রতিদিন একটা দাবি দেওয়া আসছে। আজকে যে এনসিপি কতগুলি দাবি দেওয়া নিয়ে আসছে, তো আপনি এই দাবি দেওয়াগুলি কতগুলি দাবি দেওয়া আপনি এই সরকার করবে? আপনার এটা তো একটা চলমান প্রক্রিয়া, আপনার যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি এই 1-1.5 বছরের মধ্যে আপনি সমস্ত মানে শত শত সংস্কার নিয়ে আসবেন, এগুলি বাস্তবায়ন করবার জন্য সেই মানসিকতা প্রয়োজন আছে। সেই মানসিকতা কিন্তু আমাদের তৈরি হয়নি, আমাদের এখনো কথাবার্তার পরিবর্তন হয়নি, আমাদের কথাবার্তা চালচলন, আমাদের বক্তব্য, আমাদের মানে স্লোগান সংস্কার হয়নি। তো যেভাবে রাজনৈতিক দলগুলি এখন ভাষা প্রয়োগ করে, সেই স্বৈরাচার মানে সময় যে ভাষা ব্যবহার করতো সেই ভাষাই এখন ব্যবহার করছে, তাহলে আপনার সংস্কার কোথায় হলো? আমাদের চালচলন, কথাবার্তা, আমাদের বক্তব্য, স্লোগানের কোনো পরিবর্তন নেই। একজন রাজনৈতিক দল আর একজন রাজনৈতিক নেতাকে যেভাবে আক্রমণ করে, যে ভাষায় কথা বলে, বিশেষ করে এনসিপি বা বিরোধী দলগুলি, আমরা এইভাবে ভাষা ব্যবহার করা ঠিক না। আমার মনে হয় যে কিছু দল আছে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য একটা বড় একটা অজুহাত সৃষ্টি করছে। কারণ তারা জানে, প্রথমে বলছে এনসিপি যে 200 আসন তারা পাবে, কিন্তু ভোটের ময়দানে দেখা যাচ্ছে কতটা পাবে তারাই জানে। তো সেম জিনিস জামাত ইসলাম, আপনার জামাত ইসলামও দেখেন মানে তারা 300 আসনে তারা সরকার গঠন করবে, আবার দেখা যাচ্ছে যে তারা আপনার পিআর নিয়ে আবার আন্দোলন করছে। একদিকে বলছে তারা সরকার গঠন করবে সাধারণ নির্বাচন হলেও, আবার পিআর নিয়ে, কারণ পিআর হলে তো কি হবে দেখেন আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মানে অনৈক্য, আর পিআর হলে তো সংসদে তো আপনার 1 মাসে চলতে পারবে না, 1 মাসে মানামারি লাগবে। তো সেই ক্ষেত্রে যার কারণে আপনি কি মনে করেন যে বিএনপি সই করেছে এটা যৌক্তিক এবং অন্য যারা সই করে নাই তারা অযৌক্তিক? অবশ্যই, কারণ আপনি এতদিন চলে যাচ্ছে নির্বাচন, দেখেন নির্বাচনে তো একটা আপনার সময়সীমা আছে, ফেব্রুয়ারি মাসে আপনি নির্বাচন করেন, তাহলে আপনার তফসিল ঘোষণা করতে হবে, আপনার প্রিপারেশন আছে। তো এইগুলি আপনার এইগুলি করতে করতে যদি আপনার সময় নষ্ট হয়ে যায়, তাহলে তো আপনি নির্বাচন কখন করবেন? আর নির্বাচন আর যদি না হয়, দেশের অবস্থা তো খারাপ। আপনি ওই যে দেশে বললে, একজন বললেন আমাদের করিম ভাই, যে দেশের মানুষ আপনার এখন একটা অস্বস্তির মধ্যে আছে।
এখন এই তদবির বানানোর আপনার একটা সচিব পরিবর্তন করতে 100-150-200 কোটি টাকার বাণিজ্য হয়। আপনার ডিসিদেরকে মানে যে এখন তো তদবির মানে যে আরো বেশি। আপনার এই যে আমলাতান্ত্রিক যে জটিলতা, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, কিছু আপনার উপদেষ্টাদের বিরুদ্ধে, সচিবদের, এপিএসদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা হয় নাই। তাই সংস্কারটা কি হলো? আপনার যে সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলো, তারা পদত্যাগ করেননি, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, তাদের অভিযোগ তদন্ত হচ্ছে না, তাহলে আপনার কিসের সংস্কার হলো? তো সেই ক্ষেত্রে এখন দেশের যেভাবে দেশ চলছে এভাবে তো দেশ চলতে পারে না। একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন আছে। আপনি মানে ডিমান্ড করতেছেন ইলেকশনের জন্য এই সনদ স্বাক্ষর জরুরি, অবশ্যই ইলেকশনকে সামনে রেখে আপনি সনদ স্বাক্ষর করতে হবে। আপনি যদি এখন এটা নিয়ে আবার পিছিয়ে যান, তাহলে নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য যারা নির্বাচন চায় না, মানে দেখেন ডক্টর ইউনূস সাহেব যখন আসলেন তখন অনেকেই বললেন, স্লোগান দিলেন 10 বছর ক্ষমতায় থাকতে হবে, মানে অনির্বাচিত সরকার। আপনি যারা এই উপদেষ্টা, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তারা এনজিও থেকে অনেক এসেছেন। তারা যদি জনগণের কাছে না যায় পরবর্তীকালে ভোটের জন্য, তো তারা যাইছে তাই করবে, দুর্নীতি করবে। তাদের দেখেন দুর্নীতির অভিযোগ আসছে কিন্তু তারা কোনো পদত্যাগ করছে না। অতএব তারা যদি 10 বছর ক্ষমতায় থাকে তাহলে দেশ চলবে। আজকে বিদেশি থেকে কোনো আপনার বিনিয়োগ যাচ্ছে না। সেক্ষেত্রে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের সরকার দরকার। আমরা তো আন্দোলন করেছি 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে, একটা গণতান্ত্রিক সরকারের জন্য, একটা ভোটের অধিকারের, মানুষের ভোট দিবে, একটি শক্তিশালী সরকার গঠিত হবে। কিন্তু সেটা তো দেখেন বিগত 15 বছর মানে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে, কারণ হলো বিএনপিকে ঠেকাও। আবার এই সরকার আসার পরে বিএনপি ঠেকানোর জন্য আবার যত সংস্কার আসছে, আপনার মানে 300-400 সংস্কারের মানে প্রস্তাব আসছে, আবার এখনো বাকি আছে, এখন আবার এনসিপি বলছে আরো বাকি আছে। তো এইভাবে তো দেশ চলতে পারে না। সেই কারণে নির্বাচন সামনে রেখে আমাদের সংস্কার স্বাক্ষর করা জরুরি। জি, আমি মনে করি এটা সঙ্গত করেছে। থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম খোকন, আপনি তো পলিটিক্যাল অনেক ভালো বুঝছেন, পলিটিক্স, সূক্ষ্ম পলিটিক্স যেটা। আমি মনে করি জুলাই সনদ নিয়ে এখন একটা তাড়াহুড়া করতেছেন গিয়াস ভাইরা, আর কত বাইরে থাকবেন? তাদের তো নির্বাচনে যেতে হবে, এবং উনি ভালো লোক, আর উনাদের মধ্যে প্রচুর ভালো লোক, কিন্তু ওনারা ক্ষমতায় থেকে যে চাঁদাবাজি ঘুষ টুস খাওয়া, ওনারাও মনে করতেছেন যে দ্রুত একটা নির্বাচন দিয়ে আমরা হয়তো ক্ষমতায় চলে যাব বিএনপি কে ঠেকিয়ে। বিএনপি মনে হয় ক্ষমতার দৌড়ে আগে আগে যাইতেছে, উনারাও বগলে ইট রেখে মুখে শেখ ফরিদ বলেন অনেক কাজের জড়িত, এইসব ব্যাপারে যাচ্ছি না। কিন্তু জুলাই সনদ যে স্বাক্ষর হলো, এই যে তড়িগড়ি করে স্বাক্ষরের মধ্য দিয়ে, এটা কি? এটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শ্বেতপত্র। এখানে এই জুলাই সনদ আপনি এক কথা সমঝোতা করলেন, আবার এক গ্রুপ বিবৃতি দিলেন, আবার আরেক গ্রুপ আইসা বললেন যে আমরা এটা অ্যাড করে দিচ্ছি। এই জুলাই সনদ আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখার জন্য একটা শ্বেতপত্র, একটা স্বাক্ষর করেছেন। এটাকে কি আইনে পরিণত করবেন? এই ধরনের কোন প্রতিশ্রুতি আপনাদের নাই। না থাকলে ওই যে ছেলেরা আন্দোলন করছেন, উনাদের তো মুক্তি নাই, এদের ফাঁসি হবে, এরা পালাইতে হইব। সুতরাং এই যে এনসিপির লোকজন যাইতেছে না, এদের একটা কারণ আছে। এবং আমি মনে করি এই আজকের যে বা গতকালকের যে সিরিমনিয়াসলি স্বাক্ষর হইল একটা কাগজে, এই কাগজের মধ্য দিয়েই আমাদের ডক্টর ইউনূস স্যার সারা পৃথিবীকে নাড়া দেওয়ার মতো বক্তব্য রাখেন। তার বক্তব্য খুবই অনুপ্রাণিত, কিন্তু তিনি যে বলেছেন যে নতুন ইতিহাস শুরু হলো, নতুন ইতিহাস শুরু হয় নাই। আমি মনে করি এই ইতিহাসের পথে আরো অনেক রক্তক্ষয়, আরো অনেক সংগ্রাম, আরো অনেক সংঘর্ষ বাকি আছে। এটা আমরা কিছুদিনের মধ্যেই দেখব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় এই জুলাই সনদে বিএনপি যখন সিগনেচার করেছে, বিএনপি একটু ক্ষতি হয়েছে আবার লাভ হয়েছে। ক্ষতি কি হয়েছে? বিএনপি যখন জুলাই সনদে সাইন করলো, সেদিন থেকেই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের সপক্ষের একটাই দল থেকে গেল, আওয়ামী লীগ। বিএনপিকে আর মুক্তিযুদ্ধের সপক্ষের দল এই সনদে সাইন করার পর বলা যাবে না। তবে বিএনপি বাধ্য হয়েছে, বিএনপি সাইন করেছে যেন ইলেকশনের কোনো বিড়ম্বনা না হয়, ইলেকশনে যেন কোনো পিছিয়ে না যায়, কোনো ক্ষতি না হয়, তারা বাধ্য হয়ে এটা সিগনেচার করেছে। আমার মনে হয় এটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। করিম যদি এনি কমেন্ট, যদি খুব সংক্ষেপে বলেন তারপর আমরা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের মানে সক্ষতা, এবং তারা সব সময় বিনা নোটিশে তারা সাক্ষাৎ করেন, কথা বলেন, এবং ডক্টর ইউনূস সাহেবই তো বলেছেন যে ছাত্ররা তাকে মানে মনোনয়ন দিয়েছে। তো এখানে আপনার তাদের সাথে হঠাৎ করে এত মানে দূরত্ব সৃষ্টি হলো, কারণটা কি? কারণ এই এনসিপি চাচ্ছে না নির্বাচন, এনসিপি তো এখন মানে ক্ষমতায়।
তো সেই এই ক্ষমতাটা কেন সে সহজেই ছাড়বে? এখন মনে করেন এই এনসিপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে যে একটা ডিসি বা একটা কি বলে সচিব পরিবর্তনে শত কোটি টাকার একটা মানে বাণিজ্য হচ্ছে, আর বিএনপির চাঁদাবাজির হলো যে একটা হাট বাজারের, আওয়ামী লীগ যে হাট বাজারে যে ডাক নিত 1 লাখ টাকা সেটা এখন নিচ্ছে, টুল নিত, টুলের যে 1-2 লাখ টাকার সেগুলি, আর ওদিকে জামাত আর এনসিপি যে শত কোটি টাকার বাণিজ্য হচ্ছে, আজকে ব্যাংকগুলি তারা নিয়ে নিচ্ছে, ব্যাংকে সমস্ত আপনার ছাঁটাই করে তাদের জামাতের লোক ঢুকাচ্ছে, এগুলি নিয়ে আলোচনা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনার যতই দিন যাবে একটা অনির্বাচিত সরকার যখন থাকবে তখন কিন্তু এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে না। সেই কারণেই আমরা যে দাবি নিয়ে আসছি, আমরা তো 15 বছর এই জনগণের ভোটের এই আন্দোলনটাকে বাস্তবায়ন করবার জন্য জেল জুলুম মানে আয়নাঘর ক্রস ফায়ার সবই তো বিএনপি সহ্য করেছে, একমাত্র আপনার জনগণের যে ভোটের অধিকার, এখন সেই ভোটটা যাতে সবাই তার ইচ্ছা মতো দিতে পারে, যেমন ইউনিভার্সিটি গুলিতে দিয়েছে, হ্যাঁ, সেই কারণে আপনি দেখেন ছাত্র শিবির জয়যুক্ত হয়েছে। তো এই ভোটটা যদি দিতে পারে, ভোটের মাধ্যমে যদি জামাত ক্ষমতায় আসে, বিএনপি ওয়েলকাম করবে। তো কারণ কেন আমরা ভয় পাচ্ছি জনগণের ভোটের কাছে যেতে, সেটাই কোশ্চেন। থ্যাংক ইউ সো মাচ। করিম চৌধুরী আছেন নাকি? নাই বোধহয় উনি। করিম চৌধুরী আপনি আছেন? নাই। ওকে, সো আমি প্রফেসর চৌধুরী এমআই চৌধুরী ইকবাল আপনার কাছে যাই। সো আপনি কি আর কিছু লাস্ট কোনো কনক্লুশনারি কোনো রিমার্ক করবেন? আচ্ছা, আমি আপনাদের জাস্ট দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমাদের শ্রদ্ধেয় যে বক্তারা আগে ছিলেন উনি কয়েকটা প্রশ্ন করেছেন। উনি বলেছেন আমি নবী রাসূলের সম্পর্কে কথা বলেছি অথবা ভালো। উনি যে ট্রাম্প সাহেবের কথা বললেন, প্রেসিডেন্ট, উনি কি নিজে প্রেসিডেন্ট? আমি প্রশ্ন করতে চাই। হ্যাঁ, উনি তো নির্বাচিত প্রেসিডেন্ট। না, উনি প্রেসিডেন্ট না। ট্রাম্প সাহেবের কথা বলাতে কি আমি কি প্রেসিডেন্ট হয়ে গেলাম? উনি কি প্রেসিডেন্ট হয়ে গেলেন? আমি কি বলবো আপনি কি প্রেসিডেন্ট? আপনি কি কোনো কালে প্রেসিডেন্ট ছিলেন? আপনি কেন ট্রাম্প সাহেবের প্রেসিডেন্টের কথা বললেন? তাহলে আমি কি আপনি কি প্রেসিডেন্টের সাথে তুলে সবসময় ভালো জিনিসের সাথে তুলনা করতে হয়? আমি সূর্যের সাথে, সূর্যের আলোর রশ্মি তুলনা করলে আমি সূর্য নয়। সেই সূর্য আলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দিচ্ছে, গাছকে ক্লোরোপ্লাস্টের মাধ্যমে তার খাদ্য তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন রিলিজ করছে, তার আপনার আমার অক্সিজেন যে সরবরাহ করছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে সূর্য। তাহলে সূর্যের সাথে কি আমি আমার তুলনা করলাম? না, এটা ভালো জিনিসের সাথে সবসময় তুলনা করতে হয়, সেটার সাথেই আমাদের আসতে হয়। এ হলো ওনার জবাব। আমি নবী রাসূলের উদাহরণ দিয়েছি, যেটা সর্বোৎকৃষ্ট সর্বজনীন, যা পৃথিবীর যা ভালো তার সেটা উদাহরণ দেওয়া, এটা কোনো খারাপ লক্ষণ না। এবং ওটা তারকে ওই স্থানে করে নিয়ে যাওয়া, সেটা অর্থ না। আমরা ভালো জিনিসের উদাহরণ দেই, সেটা আমরা যাতে ভালো হতে পারি বা ভালোকে অনুসরণ করি, সে পথে থাকি, সে অর্থে দেওয়া হচ্ছে এক। দ্বিতীয়ত, এই যে বললেন যে বাসে যদি ফ্রি বা বিনা পয়সায় ব্যবস্থা করা হয়, তাহলে আমি তো বলবো যে উভার ভদ্রলোকদের হয়তো ভাতে মারা যাবেন, খাবার পাবেন না, অথবা তাদের অর্থ অভাব হবে, অথবা তারা আয়ের সংস্থানটা কমে যাবে। এটা নিরর্থক কথা। অর্থাৎ পৃথিবীতে এমন কোন উন্নত দেশ আছে যেখানে সুস্বাস্থ্যের দেশ, সেখানে কোনো মেডিকেল ডাক্তারি পেশা বন্ধ হয়ে গেছে? কোথাও? ওখানে আরো উন্নত মানের, এই আমেরিকাতে যে আপনি লক্ষ্য করবেন আমাদের দেশে অথবা থার্ড ওয়ার্ল্ডে অথবা কোথাও গরিব অথবা যাদের ন্যূনতম খাবার, যে একটা স্ট্যান্ডার্ড ব্যালেন্স ডায়েট খাওয়ার, সেখানে আমরা বলি, আমাদের বাংলাদেশে আমরা সবসময় বলি আপনি দুধ ডিম খাবেন, দুধ কলা খাবেন। এখানে মনে রাখবেন, যেখানে সর্বোচ্চ দেশ যা অর্থনৈতিক ক্ষেত্রে এবং পৃথিবীর, এই আমেরিকাতে বলেন সবচেয়ে দুধের দাম কম আর ডিমের দাম কম। অর্থাৎ মানুষের যে স্বাভাবিক ব্যালেন্স ডায়েটটা নেওয়ার জন্য ন্যূনতম ওই 90% লোকের যেন হাতের সংস্থানে থাকে। $5 দিয়ে সে $3 দিয়ে 1 গ্যালন দুধ, 3.5 লিটার বা 4 লিটার, সেই যেই দুধ আমাদের দেশের তো সস্তা, আর ডিম। এর অর্থ হলো আমরা যেখানে পত্ত ধরি সেখানে এখানে গরিবের খাবার। আমি বলতে চাচ্ছি, যদি
আমি বাংলাদেশে এখন সুস্বাস্থ্যের করে যদি আমি সমস্ত লোককে যদি ভালো খাবারের ব্যবস্থা করে, তাহলে কি ডাক্তারি পেশা হসপিটালগুলো উঠে যাবে? ন, এই আমেরিকাতে উঠে যায় নাই, পৃথিবীর সর্বোচ্চ দেশে উঠে যায়নি। সুতরাং যদি বাসকে ফ্রি দেওয়া হলে তা উভার চলে যাবে, দ্যাট ইজ নট রিয়েলি, হবে আরো উন্নত হবে, আরো একে অপরকে মানে সাইনার্জিস্টিক ভাবে সহযোগিতা করবে। থ্যাংক ইউ সো মাচ। আর তো কিছু নাই আপনার পয়েন্ট? আমি আর তো কোনো পয়েন্ট নাই, রাইট? আছে রাত চলা যাবে, আর সময় আছে আপনার, জি 1 মিনিট। এই যে অনেক ভদ্রলোক বললেন নির্বাচন, বাংলাদেশে নির্বাচন দিলে যদি ধরেন আপনি আর আমি 6 মাস পর পর নির্বাচনের কবচ বটিকা খেয়ে খেয়ে থাকি বাংলাদেশে, তাহলে কি বাংলাদেশ সুস্বাস্থ্যের দেশ হয়ে যাবে? বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশ হয়ে যাবে? নো নেসেসারি। বাংলাদেশের সমস্যাটা কোথায়, সেখান থেকে আসতে হবে। একটা জাতিকে যখন আপনি তৈরি করতে হয়, একটা জাতি, একটা নেশন, একটা প্রজন্ম হয় 20 থেকে 25 বছরে। এই 71 সালে একটা প্রজন্ম ছিল, তারপরে 50 থেকে এখন 57 বছর, এই 71 থেকে 57 বছর, এখানে 2টা প্রজন্ম চলে গেছে, টোটাল 3টা প্রজন্ম পার হয়ে গেল। বাংলাদেশ এখনো শিশু অথবা অ্যাডোলেন্সের অবস্থায় আছে, নাই তার স্বাস্থ্য, নাই তার এই কি বলে এই শিক্ষা। এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে প্রশ্ন ছিলাম সরাসরি একেবারে সামনে, বলছিলাম আমার এই বাংলাদেশের যে এখন 57 বছর বয়স হয়েছে, সে তো এখন মানে যৌবন পার হয়ে ইয়াতে আসার কথা, সেখানে এখনো শিশু অবস্থা কেন? এই শিক্ষা আর স্বাস্থ্য, একটা শিশু জন্মগ্রহণ করলে প্রথম তার খাদ্যের দরকার, তারপরে সাথে সাথে তার এডুকেশন দরকার। এই স্বাস্থ্য আর শিক্ষাই তাকে একটা সুমানুষ গড়ে তোলে ভবিষ্যতে। পরবর্তী ভাই ডাক্তার সাহেব, একটু শেষ জি, স্বাস্থ্য কেমন করে হবে? আপনার মতন ডাক্তার তো দেশ ছেড়ে পালিয়ে এসেছেন। ও এই যে আমি পালিয়ে আসি নাই, আমি সম্মানের সহিত পৃথিবীর সর্বোচ্চ স্তরে উঠানোর জন্য আসছি। দেশটা তো ছেড়ে আসছেন, এই দেশে পড়াতে এসেছি, আসি নাই। তাহলে দেশের জন্য কি করলেন? আমি দেশের জন্য দিচ্ছি। আমি ডক্টর ইকবাল 200 আর্টিকেল লিখেছি, যা পৃথিবীতে একজন মুসলিম হিসাবে পরিচিত, একজন পৃথিবীর বিশ্বমানের সায়েন্টিস্ট হিসেবে পরিচিত, যেটা আপনি জানেন। আজকে ইন্ডিয়া, আজকে আমি একটু চলে আসছি প্লিজ, যে ইন্ডিয়া তারা আমার সাথে আমার আন্ডারে কাজ করেছে, অনেক ইন্ডিয়ান এসে ওখানে চলে গেছে, গিয়ে ওরা এখন বিশ্বমানের ওখান থেকে আর্টিকেল প্রডিউস করছে। এই যে তারপরে সমালোচনা করেন, সেটাই করছি, আমি দিচ্ছি তো বাংলাদেশের, যে আমি এখান থেকে বসে লেকচার দিচ্ছি, আমি এখানে বসে পৃথিবীর সর্ব জায়গায় লেকচার দিচ্ছি। থ্যাংক ইউ দিচ্ছি। বাংলাদেশের এখন শেখ মুজিব, দ্যাট ইজ আমাদের যে পিজি যে বিশ্ববিদ্যালয়, সেখানে যারা এখন আছেন চেয়ারপারসন, সব আমার বন্ধু অথবা আমার সিনিয়র, সব আল্লাহর ইচ্ছায় সবকিছু। তাই সেখানে চেষ্টা করতেছি যে বাংলাদেশের সবাইকে বলছি, এই যে ফখরুল সাহেবের কথা বললাম, যারা আপনার কাছেও আমি বলছি, যদি দেশ একটা বাচ্চা জন্মগ্রহণ করলে তার যদি সুস্বাস্থ্য আর শিক্ষা সঠিক না হয়, সে সুনাগরিক হবে না। একটা রাষ্ট্র যখন আপনি সে রাষ্ট্রকে যখন সুস্বাস্থ্যের এবং শিক্ষায় পরিণত না করেন, তাহলে কৃষকটা মাথায় বোঝা নিয়ে, বড় বোঝা নিয়ে মাঠে ভিড়তে পারবে না। আমাদের সময় শেষ হয়ে গেছে আমাদের। আচ্ছা, তাহলে আমার পরিশেষে শেষ কথা, যে এই জামাতের কথা বললেন, জামাত, আমি রাজনীতি যাচ্ছি না, একটা কথা মনে রাখবেন, জামাতের উৎপত্তি আর জামাতের এখন বাংলাদেশ অবস্থা অথবা বিশ্বমানের। জাপানের উৎপত্তি জানেন তো, ভারতবর্ষে ব্রিটিশ আমলে সে টোটাল মুসলিমকে একসাথে করার তার উদ্দেশ্য। এখন বাংলাদেশে কিন্তু সেই উদ্দেশ্য, বাংলাদেশের সিংহভাগ মানুষ মুসলিম, সুতরাং ওখানে জামাতের গ্রহণযোগ্যতা ওরকম নেই। বাংলাদেশে ইসলামের যে ধরেন ওই যে গানের পাখি যে ওয়াচ করে, সুফিজমের সুযোগ আছে, কেউ গিয়ে সে ইসলামের একটু কথা সুভাষ শোনার জন্য সে রাত্রে যায়, একটু মনটারে সে গলিয়ে সে আরেকটু ইসলামের প্রতি অনুরক্ত হয়। কিন্তু 4 লাখ 10 লাখ লোক সেই ওয়াজ মাহফিলে যায়, কিন্তু 10 লাখ লোক সেই জামাতকে ভোট দেয় না। এর অর্থই হলো বাংলাদেশের মানুষ সুফিজমে পছন্দ করে, বাংলাদেশের মানুষ এই মানে
ইসলামের নাম করে কোনো রাজনীতি করা সেটা পছন্দ করে না। সেই কারণে জামাত হয়তো আমার যতটুকু ধ্যান ধারণা মানে পলিটিক্যাল যেই যতটুকু বুঝি বা যতটুকু সামান্য বা যতটুকু বুঝি, আমার মনে হয় জামাত 100 বৎসরেও বা 1000 বৎসরেও জামাত ক্ষমতা আসবে না যদি আপনারা আমরা তারে কোনো সুযোগে। কারণ ওই রকম ইসলাম বাংলাদেশের সমস্ত লোকই, সাধারণ মানুষ তার গায়ে গেঞ্জি রেখে গামছা কাঁধে রেখে, শর্ট করতে হবে যে আমাদের সময় একদম শেষ, আমি শেষ করছি। সুতরাং বাংলাদেশে ওই ইসলাম ফর্মুলা দিয়ে রাজনীতি করার বাংলাদেশের সুযোগ নেই, ইভেন পাকিস্তান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হয় নাই যদি আপনারা আমরা ভুল না করি। থ্যাংক ইউ, আপনি ভালো কথা বলছেন যে বাংলাদেশে হলো সকল ধর্মের, সকল মতের, সকল আকীদার দেশ। সেখানে সুফিবাদ থাকবে, সেখানে মরমীবাদ থাকবে, সেখানে আপনার সকল মত থাকবে, আকীদা থাকবে। এখন যদি আমি ওয়াজের কথাটা, ওয়াজের শব্দটা ওয়াজে 10 লক্ষ লোক হয়, কিন্তু সেই 10 লক্ষ লোক কিন্তু ওই 4-5টা কনস্টিটিউয়েন্সি যে থেকে লোক আসে, কিন্তু ওই এটাই বলতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পেরেছি। তৌহিদি জনতার নামে বাংলাদেশের যে এই যে মাজার ভাঙছে, এই দেখেন মানে কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দিচ্ছে, এগুলি তো অশুভ লক্ষণ। এই দেশ তো আমরা চাই না। মানুষে করে না, এটা অসুস্থ মানুষরা করে। থ্যাংক ইউ প্রফেসর MI চৌধুরী ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব নাসির আলী খান পল, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব গিয়াস আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।